জি ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে একদম বেসিক ইসিজি ইসিজি সম্পর্কে একটু পড়ালেখা করি প্রথমে, হ্যাঁ? তো যারা আজকে অনলাইনে আছেন তারা আমাকে আগে একটু বলেন যে ইসিজি সম্পর্কে আপনাদের আইডিয়া এখন পর্যন্ত কি কি আছে। একটু জাস্ট বলেন যে, অথবা একটু শেয়ার করেন যে ইসিজি আসলে কি কি মনে হয়। আ- আচ্ছা, তাহলে আমি তাহলে, যদি যেহেতু বলতেছেন না, আমি তাহলে শুরু করি, হ্যাঁ? তো হলো গিয়ে প্রথমে যে কথাটা বলবো, ইসিজি, তাই না? ইসিজি মানে হলো গিয়ে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আর ইসিজির মধ্যে সাধারণত আমরা একটা পেপার দেখি। এই পেপারের মধ্যে হলো গিয়ে কিছু আছে হলো স্মল স্কোয়ার, কিছু আছে হলো গিয়ে লার্জ স্কোয়ার, আর কিছু আছে হলো গিয়ে লিড, তাই না? এখন আজকের প্রথম পড়াটা হলো গিয়ে ইসিজির আসলে স্মল স্কোয়ার আর লার্জ স্কোয়ার গুলো কি। সবার আগে চিন্তা করি যে ইসিজি যখন পেপারটা আমরা দেখি, সেখানে দুইটা এক্সিস থাকে, তাই না? একটা হলো ভার্টিক্যাল এক্সিস, আর একটা হলো হরাইজন্টাল এক্সিস। মনে রাখবেন যে আমার যে হরাইজন্টাল এক্সিসটা আছে, এই এক্সিস বরাবর আমরা ইসিজির টাইম টাইম অ্যান্ড ডিউরেশন, এই দুটাকে আমরা ইন্ডিকেট করি, টাইম অ্যান্ড ডিউরেশন। আর আমাদের যে ভার্টিক্যাল যে এক্সিসটা আছে, সেটা ইজ ইন্ডিকেট ফর অ্যামপ্লিটিউড। সোজা কথায় বলতে গেলে, আমরা আজকে ইসিজি সম্পর্কে প্রথমে শুরু করব যে ইসিজির যে পেপারটা আছে, সেই পেপারের মধ্যে কি কি থাকবে। প্রথমটা হলো স্মল স্কোয়ার, লার্জ স্কোয়ার অ্যান্ড দুইটা এক্সিস। One is horizontal axis and the second one is vertical axis. And the horizontal axis indicate for time and duration, and the vertical axis indicate for amplitude. হ্যাঁ, তাহলে আমরা এখন একটু পড়ি যে ইসিজি তে একটা যে স্মল স্কোয়ার থাকে, একটা স্মল স্কোয়ারের ডিউরেশন কত, সেই ডিউরেশনটা হলো 0.04 সেকেন্ড। আর একটা যে লার্জ স্কোয়ার থাকে, একটা লার্জ স্কোয়ারের মধ্যে থাকে পাঁচটা স্মল স্কোয়ার। তাহলে একটা লার্জ স্কোয়ারের ডিউরেশন হলো 5 × 0.04 সেকেন্ড ইজ ইকুয়াল টু 0.2 সেকেন্ড। তাহলে সোজা কথা বলতে গেলে, একটা স্মল স্কোয়ার ইকুয়াল টু 0.04 সেকেন্ড, অ্যান্ড একটা লার্জ স্কোয়ার ইকুয়াল টু 0.2 সেকেন্ড। তাহলে পাঁচটা লার্জ স্কোয়ার ইকুয়াল টু কত, 5 × 0.2 ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে সোজা কথা বলতে পারি আমরা যে 1 সেকেন্ডের মধ্যে টোটাল লার্জ স্কোয়ার থাকবে হলো পাঁচটা। এটা হলো আমার টাইম অ্যান্ড ডিউরেশন। আর নেক্সট ওয়ান ইজ অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হলো আমার যে এই ভার্টিক্যাল অ্যাক্সিস ছিল, এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমার কি কি পরিমাণে ওয়েভ গুলা যাবে। মনে রাখেন যে আমরা ইসিজি তে কমনলি একটা অ্যামপ্লিটিউড বলি 1 মিলি ভোল্ট। ওকে, মনে রাখবেন যে আমার একটা স্মল স্কোয়ার ইকুয়াল টু 0.1 মিলি ভোল্ট। তাহলে যেহেতু একটা লার্জ স্কোয়ারে পাঁচটা স্মল স্কোয়ার থাকে, তাহলে ওয়ান লার্জ স্কোয়ার ইকুয়াল টু 5 × 0.1 মিলিভোল্ট ইকুয়াল টু 0.5 মিলিভোল্ট। তাহলে সোজা কথা বলতে গেলে, আমার ভার্টিক্যাল এক্সিস বরাবর একটা স্মল স্কোয়ারের অ্যামপ্লিটিউড হলো গিয়ে 0.1 মিলিভোল্ট, আর একটা লার্জ স্কোয়ার ইকুয়াল টু 0.5 মিলিভোল্ট। তাহলে 1 মিলিভোল্ট ইকুয়াল টু আমার 2 লার্জ স্কোয়ার, তাই না? আর মনে রাখবেন যে ইসিজি তে নর্মাল কন্ডিশনে দুইটা লার্জ স্কোয়ার ইকুয়াল টু 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার। তাহলে মনে রাখবেন যে আমার ইসিজি তে অ্যামপ্লিটিউড, নর্মাল যে অ্যামপ্লিটিউডটা থাকে, সেই অ্যামপ্লিটিউডটা হলো 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার ইকুয়াল টু 2 লার্জ স্কোয়ার। এই পুরা যে একটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন।
দেখেন এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা? বুঝতেছেন সবাই এ পর্যন্ত? আচ্ছা, কেউ নাই তাহলে। রাফি ভাই আছেন নাকি? জি ভাই, আমি আসছি স্যার। বুঝতে পারতেছেন তো? জি ভাই, জি ভাই, আমি না আচ্ছা। বুঝলে আমি কোশ্চেন করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে। নর্মাল কন্ডিশনে আমার 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার ইকুয়াল টু 2 লার্জ স্কোয়ার। এটা হলো আমার ইউনিভার্সাল ট্রুথ। যদি কোনো কারণে আপনার পেশেন্ট যার কার্ডিওমেগালি থাকবে, ধরেন কার্ডিওমেগালি অথবা কার্ডিওমায়োপ্যাথি অথবা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তার মানে আপনার নর্মালের চেয়ে আপনার হার্ট বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি আপনি এই রুলস মেনে চলেন, তাহলে কিন্তু আপনার হার্ট মাসেলের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে আপনার এমপ্লিজ অনেক অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমার যে ইউনিভার্সাল যে ট্রুথটা, যে 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার ইকুয়াল টু 2 লার্জ স্কোয়ার, সেটা মেনে চলবে না। তাহলে মনে রাখবেন যে কোনো পেশেন্টের যদি কার্ডিওমেগালি অর কার্ডিওমায়োপ্যাথি অর ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, সেই ক্ষেত্রে আমার অ্যাম্পলিটিউডটাকে নর্মাল রাখার জন্য আমার 1 মিলিভোল্ট ইকুয়াল টু হবে 5 মিলিমিটার। তাহলে সেটা হাফ হয়ে গেল। তাহলে সেখানে আমার কি হবে, 1 মিলিভোল্ট ইকুয়াল টু হবে 1 লার্জ স্কোয়ার। এটাকে আমরা বলবো হলো গিয়ে হাফ স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে সোজা কথা বলতে গেলে ইউনিভার্সাল ট্রুথ হলো 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার ইকুয়াল টু 2 লার্জ স্কোয়ার। এটা নর্মাল। যদি কোনো কারণে আপনার পেশেন্টের কার্ডিওমেগালি হয় অথবা কার্ডিওমায়োপ্যাথি হয় অথবা হাইপারট্রফি হয় ভেন্ট্রিকুলার, সেই ক্ষেত্রে আপনার ইসিজিটাকে নর্মাল রাখার জন্য আপনার ইসিজি অথবা যে মেশিনটা নিজে নিজেই 1 মিলিভোল্টটাকে ট্রান্সমিট করবে টু 5 মিলিমিটার। তার মানে তখন 1 মিলিভোল্ট ইকুয়াল টু হয়ে যাবে 1 লার্জ স্কোয়ার। এটা অর্ধেক হয়ে গেল। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় হলো গিয়ে হাফ স্ট্যান্ডার্ডাইজেশন অথবা হাফ স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন। এখন যদি এরকম হয় যে ভাই একটা আপনার, কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন না, অবশ্যই। ভাই এখানে হচ্ছে লাগে অনেকগুলো তো, মানে ইসিজি মেশিনে দেখলাম যে এটা হুম হচ্ছে হুম হুম ওই পেপার বাঁচাইতে গিয়া হুম হুম হুম। হাফ স্ট্যান্ডার্ডাইজেশন করে দেয়। জি জি তখন জি। সেখানে আমরা ক্যালকুলেশন গুলা কিভাবে করি মেইনলি? হ্যাঁ মনে রাখবেন যে নর্মাল যদি, আমার পেশেন্টের কোনো হ্যাঁ কার্ডিওমেগালি নাই, হ্যাঁ হ্যাঁ, কার্ডিওমায়োপ্যাথিও নাই। ভেরি গুড ভেরি গুড। মনে রাখবেন যে আপনার পেশেন্টে যদি আগে দেখে ফেলেন যে সেই ক্ষেত্রে আপনার 5 মিলিমিটার দেওয়া, হ্যাঁ, তাহলে আপনি আগে এক্সক্লুড করে নেবেন যে আপনার পেশেন্টের সেকেন্ডারি কোনো প্যাথোলজি আছে কিনা। যদি আপনার সেকেন্ডারি প্যাথোলজি, ধরেন যে আমরা কি বললাম যে কার্ডিওমেগালি অর কার্ডিওমায়োপ্যাথি অর হাইপারট্রফি, তাই না? তাহলে কার্ডিওমেগালি অর কার্ডিওমায়োপ্যাথি আপনি এক্সরে করলে বুঝে ফেলবেন, প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইজ ইন্ডিকেটেড বাই টল আর ওয়েভ। তাহলে আপনি একটা ইসিজি করে টল আর ওয়েভ দেখে বুঝতে পারবেন যে এটা কি আসলে হাইপারট্রফি আছে কি নাই, অথবা ইসিজির সাথে একটা এক্সরে করে বুঝতে পারবেন যে দ্যার ইজ কার্ডিওমেগালি আছে অর নাই। তাহলে আপনার যদি প্যাথোলজি যদি এক্সক্লুড হয়ে যায়, তাহলে তারপরে যদি দেখেন যে সেই ক্ষেত্রে আপনার 1 মিলিমিটার ইকুয়াল টু 5 মিলিমিটার মেনটেন করতেছে, তাহলে মনে রাখবেন যে সেই ক্ষেত্রে আমার একদম ইউনিভার্সাল, যে আমরা যেভাবে মেনটেন করি সেভাবে মেনটেন করে ফেলবো আমরা। হ্যাঁ, মানে সোজা কথা বলতে গেলে যদি আপনি দেখেন আপনার 1 মিলিমিটার 1 মিলিভোল্ট ইকুয়াল টু 5 মিলিমিটার, কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি প্যাথোলজি নাই, তাহলে আপনি ইসিজি নর্মাল ভাবে রিড করেন এবং সেইভাবে রিড করে ফেলবেন। কোনো প্রকার স্পেশাল ইনস্ট্রাকশন থাকবে না। ওকে ভাই, ক্লিয়ার? জি ভাই, ধন্যবাদ। আজকে তাহলে এখন যদি এরকম হয় যে আপনার এখন যে কার্ডিয়াক যে শ্যাডোটা, সেই কার্ডিয়াক শ্যাডোটা অবস্কিউর্ড বাই এনি কাইন্ড অফ ফ্লুইড, ইট কুড বি পেরিকার্ডিয়াল ইফিউশন, ইট কুড বি প্লুরাল ইফিউশন, ইট কুড বি সিওপিডি, ইট কুড বি অবেসিটি। তার মানে আপনার হার্টের চারপাশে পানি আছে অথবা হার্টের চারপাশে ফ্যাট আছে অথবা হার্টটাকে আপনার লাং ফিল কভার করে রাখছে। সেই ক্ষেত্রে আপনি যদি নর্মাল স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন করেন, আপনার ইসিজি ঠিক মতো আসবে না। সেক্ষেত্রে কি হবে, আপনার 1 মিলিভোল্ট তখন এটাকে কি করবে, আপনার আপনার নর্মাল ছিল 10 মিলিমিটার, তাহলে তখন 1 মিলিভোল্ট ইকুয়াল টু হবে 20
মিলিমিটার। তার মানে আগে ছিল 10, এখন হয়ে গেল 20। তার মানে এখানে 1 মিলিভোল্ট ইকুয়াল টু 4 লার্জ স্কোয়ার। তাহলে আমার পেশেন্টে যদি নর্মালি ছিল হলো গিয়ে 10, তাহলে 10 থেকে বেড়ে চলে গেল এটা 20-এ, তাহলে ডাবল হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো ডাবল স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন। তাহলে আমরা আজকে প্রথম জিনিসটা শিখলাম সেটা হলো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন। সেকেন্ড ওয়ান হলো গিয়ে সরি, হোয়াট ইজ হাফ স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ হোয়াট ইজ ডাবল স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন। তাহলে মেইন জিনিস যেটা পড়বো আমরা সেটা হলো আমার হার্টে যদি কোনো প্রকার প্যাথোলজি না থাকে সেই ক্ষেত্রে আমার ইসিজি, আমার কার্ডিয়াক যে অ্যামপ্লিটিউড সেটা মেনটেন করবে হলো গিয়ে 10 মিলিমিটার, অথবা 10 মিলিমিটার ইকুয়াল টু হলো গিয়ে 1 মিলিভোল্টে। আর যদি আমার হার্ট শ্যাডোতে কার্ডিওমেগালি, কার্ডিওমায়োপ্যাথি অথবা ভেন্ট্রাল হাইপারট্রফি থাকে সেই ক্ষেত্রে আমার 1 মিলিভোল্ট ইকুয়াল টু 5 মিলিমিটার, সেটাকে আমরা বলবো হলো হাফ স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন। আর যদি আমার হার্ট শ্যাডো ইজ অবসকিউরড বাই ইফিউশন অথবা হলো ফ্যাট অথবা হলো অবেসিটি অথবা লাং ফিল, সেই ক্ষেত্রে আমার কার্ডিয়াক শ্যাডো যে ইম্পালসটা সেটাকে পাওয়ার জন্য আমার ইম্পালস হয়ে যাবে ডাবল। সেই ক্ষেত্রে 1 মিলিভোল্ট ইকুয়াল টু হবে 20 মিলিমিটার। তাহলে এটাকে বলে আমরা হলো গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন। তাহলে আমাদের একটা পয়েন্ট শেষ হলো। তাহলে আমরা আজকে হলো গিয়ে দুইটা ভার্টিক্যাল এক্সিস আর হরিজন্টাল এক্সিস পড়লাম। তাহলে হরিজন্টাল এক্সিস ইকুয়াল টু টাইম এন্ড ডিউরেশন, এন্ড দ্য ভার্টিক্যাল এক্সিস ইজ ইকুয়াল টু অ্যামপ্লিটিউড। ওকে, তাহলে এখন আমরা একটু পড়বো যে একটা ইসিজির মধ্যে কি কি লিড থাকে। আমরা সবাই জানি যে একটা ইসিজির মধ্যে 12টা লিড থাকে। এখন 12টা লিডটাকে আবার ভাগ করবো আমরা, হ্যাঁ। কতগুলো হলো চেস্ট লিড, আর আরেকটা হলো গিয়ে লিম্ব লিড। এখন সবচেয়ে কমনলি যেটা আমরা বলবো সেটা হচ্ছে চেস্ট লিড। চেস্ট লিডের মধ্যে কি আছে? V1, V2, V3, এভাবে আপ টু V6। এবং চেস্ট লিড গুলার আরেক নাম হলো গিয়ে প্রিকর্ডিয়াল লিড। তাহলে প্রথম যে পড়লাম আমরা V1 থেকে V6, এগুলাকে আমরা বলবো হলো চেস্ট লিড অর প্রিকর্ডিয়াল লিড। সেকেন্ড ওয়ান ইজ লিম্ব লিড। লিম্ব লিডের মধ্যে আবার দুটো ভাগ করেন, বাইপোলার এন্ড ইউনিপোলার। এখন বাইপোলার কারা কারা? বাইপোলার হলো যেগুলো লিড 1, লিড 2, লিড 3। এন্ড ইউনিপোলার, ইউনিপোলার কারা? ইউনিপোলারের মধ্যে আছে AVR, AVL এন্ড AVF। এখন আমরা একটা ছবি আঁকবো যে আসলে লিড গুলা কোথায় বসানো হয়। হ্যাঁ, এটা একটা মানুষের ছবি আঁকি আমি এখন। এটা হলো হাত, এটা হলো পা। এখন হার্ট তো থাকে বাম দিকে, তাহলে আমরা হার্টটা আঁকলাম। এখন লিড 1, আমি যদি আমার পেশেন্টের বাম দিকের হাতে বাম দিকের হাতে একটা লিড বসাই, সেটাও হলো আমার লিড 1। আমি যদি এখন পেশেন্টের ডান দিকের হাতের লিড বসাই, সেটা লিড 2। আর আমি যদি আমার পেশেন্টের বাম পায়ে একটা লিড বসাই, সেটা হলো লিড 3। তাহলে দেখেন এই লিড গুলাকে যোগ করলে একটা ইনভার্টেড ট্রায়াঙ্গুলার শ্যাডো হলো না? তাহলে দেখেন লিড 1টা ছিল আমার হলো লেফট হ্যান্ড, লিড 2 হলো রাইট হ্যান্ড, আর লিড 3 হলো গিয়ে লেফট লেগ। দেখেন তাহলে তিনটাকে যোগ করলে একটা কিন্তু ইনভার্টেড ট্রায়াঙ্গুলার শ্যাডো হয়। এবং ইনভার্টেড ট্রায়াঙ্গেলের মধ্যেই হলো আপনার হার্টটাকে মাঝখানে রাখা হয়েছে। তাহলে আমি ছবিটা আরেকবার আঁকি একটু দেখেন। আমি একটা একটা পেশেন্ট রাখি, এই যে একটা পেশেন্ট রাখলাম, পেশেন্টের হাত আর এই হলো গিয়ে পা। তাহলে হাতটা থাকতেছে এই জায়গায়। তাহলে এই জায়গায় একটা হলো গিয়ে লিড, এই জায়গায় একটা লিড, এটা হলো লিড 1, লিড 2, লিড 3। তাহলে এই তিনটা হলো আমার লিম্ব লিডের বাইপোলার লিড। এখন যদি এরকম হয় যে আপনি লিড 1 আর লিড 2 মাঝখানে একটা কমিউনিকেশন করলেন, তাহলে 1 আর 2 মাঝখানে যে লিডটাকে আমরা চিন্তা করব সেটা হলো আমার AVR। তারপরে হলো 2 আর 3 কে যদি আমি যোগ করি, সেটাকে আমরা বলবো AVF।
আর 1 and 3 এই দুটাকে যদি আমি যোগ করি সেটা হলো আমার এভিএল। তাহলে সোজা কথায় বলতে গেলে আমার পেশেন্টের বাম দিকের হাতে যে থাকবে লিড 1, ডান দিকের হাতে থাকবে লিড 2, আর বাম পায়ে থাকবে লিড 3। তাহলে এটা হলো লিম্ব লিডের বাইপোলার লিড। আর কতগুলো আছে ইউনিপোলার লিড? ইউনিপোলার লিডটা হবে আপনার যদি লিড 1 আর লিড 2 মাঝখানে একটা ইমাজিনারি লিড চিন্তা করেন, সেটা হলো এভিআর। আপনি যদি লিড 2 এবং লিড 3 মাঝখানে লাইন চিন্তা করেন সেটা হলো এভিএফ। আর আপনি যদি 1 আর 3 মাঝখানে লিড চিন্তা করেন সেটা হলো এভিএল। তাহলে আমি ছবি আরেকবার আঁকি, দেখেন। তাহলে এটা হলো লিড 1, লিড 2, লিড 3। এই তিনটা হলো গিয়ে আমার লিম্ব লিডের বাইপোলার লিড। এখন আমি যদি লিড 1 আর 3 কানেক্ট করি, এটা হবে আমার এভিআর। যদি আমি 2 আর 3 কানেক্ট করি, এটা হবে এভিএফ। আর যদি 1 আর 3 কানেক্ট করি, এটা হলো আমার এভিএল। সরি, ভুল লিখলাম, এটা হলো আমার এভিএল। তাহলে আমার ইউনিপোলার লিড শেষ হলো, বাইপোলার লিড শেষ হলো। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারতেছেন জি ভাইয়া। রাফি ভাই? ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের লিম্ব লিড পড়ে ফেললাম। এখন আমরা পড়বো যে চেস্ট লিড। চেস্ট লিডের মধ্যে আমার ছিল 6টা লিড: V1, V2, V3, V4, V5 and V6. These six are the chest lead. এখন কোন লিড আমি কোথায় বসাবো চিন্তা করেন তাহলে। হ্যাঁ, মনে রাখেন যে V1 যেটা, এটাকে আমি বসাবো হলো গিয়ে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। কোন সাইডে? রাইট সাইডে। তাহলে V1 এর প্লেসটা হলো রাইট সাইডেড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসের কোন জায়গায়? একদম স্টারনামের পাশে। তাহলে জাস্ট ল্যাটারাল টু স্টারনাম। তাহলে এটা হলো V1। তাহলে V1 কোথায় বসবে? রাইট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু স্টারনাম। তাহলে V2 কোথায় বসবে? V2 বসবে হলো লেফটে। লেফটের কোথায়? লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু স্টারনাম। তাহলে V1 এর রাইটে আর V1 এর ঠিক উল্টা দিকে হলো গিয়ে V2। তারপরে হলো V4। V4 কোথায় বসবে? V4 বসবে হলো আপনার ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের কোন জায়গায়? মিড ক্ল্যাভিকুলার লাইন। তাহলে V4 এর স্পেসটা হলো গিয়ে আমার ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। এখন আপনি বলতে পারেন যে তাহলে V3 কই গেল? তাহলে V3 হলো গিয়ে V2 আর V4 কে যোগ করলে যে মিড পয়েন্টটা হবে সেখানে বসবে হলো গিয়ে V3। তাহলে V1টা ছিল আমার রাইট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু স্টার্নাম। V2টা হলো গিয়ে লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু স্টার্নাম। V4, V4টা হলো গিয়ে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন। আপনি যদি V2 আর V4 কে যোগ করেন, যেই সরল রেখাটা হবে সেই সরল রেখার মাঝখানে বসবে হলো V3। আর এরপরে আসবে V5। V5 কোথায় বসবে? ও হবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, কিন্তু স্পেসের কোন জায়গায়? ও পড়বে হলো গিয়ে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন। তাহলে এটা হলো V5। লাস্ট ওয়ান ইজ V6। তাহলে V6 কোথায় বসবে? V6 বসবে হলো সেম অ্যাজ ফিফথ ইন্টারকোস্টাল, কিন্তু সে বসবে হলো মিড অ্যাক্সিলারি লাইন। তাহলে সোজা কথা বলতে গেলে আমি আরেকবার রিপিট করি একটু। আমার লিড গুলা মেইনলি হলো 6টা লিড। একটা হলো গিয়ে চেস্ট লিড, একটা হলো লিম্ব লিড। লিম্ব লিডের মধ্যে আমরা পড়লাম লিড 1, 2, 3, এগুলাকে বলা হয় বাইপোলার লিড। আর লিড এভিএল, এভিআর, এভিএফ, এই তিনটাকে বলা হয় হলো গিয়ে ইউনিপোলার লিড।
আর টেস্ট লিড হলো ছয়টা। ছয়টা নাম হলো V1 থেকে V6। এর মধ্যে V1 বসলো হলো রাইট সাইডেড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু স্টার্নাম। V2 বসলো হলো লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু স্টার্নাম। V4 ও বসলো কোথায়? ও বসলো হলো গিয়ে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন। আর আপনি যদি V2 এবং V4 কে যোগ করেন, ওর মিড পয়েন্টে বসবে হলো V3। আর V5 ও বসবে হলো গিয়ে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন। এন্ড V6 ও বসবে হলো গিয়ে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড অ্যাক্সিলারি লাইন। তাহলে আমার টেস্ট লিড সবগুলো বসানো হয়ে গেল। এখন আমরা আজকে পড়বো যে এই তো লিড গুলো পড়লাম। এখন লিড গুলোর মধ্যে আমরা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক পড়বো। এটাকে বলা হয় আমরা অ্যাক্সিস ডেভিয়েশন। ভাইয়া, হ্যাঁ জি, বলেন না প্লিজ। যদি কোনো মানুষের হাত না থাকে বা পা না থাকে তাহলে লিফটটা বসাবো। আরেকবার বুঝিনি, সরি, আরেকবার বলবেন। যদি কোনো মানুষের হাত বা পা না থাকে তাহলে লিফটটা কোথায় বসাবো? ভেরি গুড, শুনেন। যদি ধরেন যে আপনার ধরেন যে যদি এক পা না থাকে, ধরেন আপনার ধরেন লেফট লেগ নাই, হ্যাঁ, তাহলে লেফট লেগ শুড বি রিপ্লেস বাই রাইট লেগ। হ্যাঁ। আর ধরেন পেশেন্টের দুই হাতই নাই, তাহলে আপনার হাত যে জায়গায় অ্যাম্পুটেশন করা হয়েছে, হাতের যে লাস্ট পোর্শন, ওই জায়গাটাতে আপনি বসাবেন। বুঝতে পারছেন? বুঝছো? ওকে। তাহলে আজকে আমাদের নেক্সট টপিক হলো গিয়ে অ্যাক্সিস ডেভিয়েশন। অ্যাক্সিস ডেভিয়েশন মানে হলো আপনার যে একটা কার্ডিয়াক ইম্পালস আমরা পড়ি, যে এসএ নোড এভি নোড, ওদের যে কার্ডিয়াক ইম্পালস গুলো যায়, এই কার্ডিয়াক ইম্পালস গুলো আসলে কিভাবে যায়, কোন দিক দিয়ে যায়। হ্যাঁ, আমরা একটা ছবি আঁকি, দেখেন। এটা একটা সরল রেখা। হুম। এই সরল রেখাতে এখানে হলো গিয়ে 0 ডিগ্রি, এখানে হলো গিয়ে 180 ডিগ্রি। মনে রাখবেন যে আপনার হার্টটা আছে হলো এই জায়গাটা। হ্যাঁ, মনে রাখেন। তাহলে এই লম্বা বরাবর আছে হলো গিয়ে 90 ডিগ্রি, আর এই বরাবর আছে হলো 30 ডিগ্রি, এই বরাবর 60 ডিগ্রি, আর এদিকে 120 ডিগ্রি, এদিকে এদিকে আছে হলো 150। আর এদিকে যদি আমি নেগেটিভ ইম্পালস নিই, তাহলে যেহেতু উপরের দিকে, এদিকে হলো -30। এখন মনে রাখেন যে আপনার যে হার্টটা থাকতেছে, সেই হার্টের অ্যাক্সিস এর পয়েন্ট হলো গিয়ে -30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। একটু এরিয়ার মধ্যে হলো আপনার হার্টের অ্যাক্সিস ঘুরবে এবং এর মধ্যে থাকবে। যদি এর মধ্যে হার্ট থেকে যায়, সেটা নর্মাল। এখন 0 ডিগ্রি বলতে বোঝায় হার্টের লিড ওয়ানকে, 90 ডিগ্রি বলতে বোঝায় হার্টের এভিএফ ওয়ালকে, 120 ডিগ্রি বলতে বোঝায় হার্টের লিড থ্রি কে, এবং -30 ডিগ্রি বলতে বোঝায় হার্টের এভিএল লিডকে। তাহলে আমরা আরেকবার একটু বলি। আমি একটা সরল রেখা আঁকলাম, সেটা এখানে একদিকে 0 ডিগ্রি আর অপোজিট সাইডে 180 ডিগ্রি। আর নিচের দিকে যেহেতু এই সরল রেখার নিচে দাগ টানলে 90 ডিগ্রি, আর এদিকে 30, 60, 120, 150। আর যেহেতু হার্টের নিচের দিকে, তাহলে উপর দিকে সবগুলো হবে নেগেটিভ অ্যাঙ্গেল, কারণ এখানে -30। মনে রাখবেন যে আমার যে হার্টের যে 0 ডিগ্রি যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় লিড ওয়ান। হার্টের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে লিড এভিএফ, আর হার্টের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে হলো লিড থ্রি, আর হার্টের -30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে লিড এভিএল। তাহলে আমরা একটু আগে বললাম যে হার্টটার অ্যাক্সিস হলো -30 থেকে 90 এর মাঝখানে। তাহলে এটা হলো হার্টের অ্যাক্সিস। তাহলে মনে রাখবেন যে এটুক জায়গার মধ্যে হার্ট নড়াচড়া করবে, তাহলে এটা হার্টের বাউন্ডারি। এখন হার্ট যদি কখনো 90 এর বেশি চলে যায়, কিংবা -30 এর বেশি চলে যায়, সেগুলাই হলো গিয়ে অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে? তাহলে এখন আমরা ছবিটা আরেকবার আঁকবো, দেখেন। আর এদিকে হলো 180 ডিগ্রি, আর এদিকে হলো গিয়ে -30। এখন আবার হার্ট আছে হলো এই জায়গাটায়।
তাহলে হার্ট ঘুরবে হলো এই এরিয়ার মধ্যে। এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো মনে রাখবেন যে আমরা ইসিজির মধ্যে পড়ি না যে একটা পি ওয়েভ, দেন কিউ, আর এস, দেন টি ওয়েভ। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস, এটা টি। একটা জিনিস মনে রাখবেন যে হলো গিয়ে আমার পেশেন্টের নর্মাল কন্ডিশনে আমার আর ওয়েভ থাকবে এস ওয়েভের চেয়ে বড়। তাহলে আর গ্রেটার দেন এস, এটা হলো নর্মাল কন্ডিশনে। এটাকে আমরা বলি পজিটিভ ডিফ্লেকশন। আর যদি এরকম হয় যে পি কিউ আর ছোট এস বড়, তার মানে এখানে এস গ্রেটার দেন আর, এটাকে বলা হয় নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে মনে রাখবেন যে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ জি জি, বলেন ভাইয়া প্লিজ। হুম হুম। মানে এটা কি আর এস টাকে বলা হয় নাকি নেগেটিভ, মানে বেস লাইন, বেস লাইনের থেকে উপরে গেলে পজিটিভ, বেস লাইন থেকে নিচে গেলে নেগেটিভ, এটা না বলা না হয়? না না না, এরকম না। মনে রাখবেন যে আমার পি ওয়েভের যে স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টটাকে ধরে আগান। যদি এই পয়েন্টের উপরে, এই পয়েন্ট থেকে আপনার আর এর দূরত্ব, আর এই পয়েন্ট থেকে আর এর দূরত্ব, এই দূরত্বটার মধ্যে আর এর দূরত্ব হতে হবে বেশি। হ্যাঁ, জিনিস আরেকবার বলি। আপনি একটা পি কিউ এ আর এ এস দেন টি, তাহলে পিটা হলো স্টার্টিং পয়েন্ট, যোগ করেন। তাহলে দেখেন পি থেকে পির স্টার্টিং পয়েন্ট থেকে আর এর দূরত্ব কত ঘর, ধরেন হায়েস্ট 2 ঘর হইলো, আর এখানে আছে 1 ঘর, তাহলে ঘর কার বেশি, আর এর বেশি না? তাহলে এটাকে আমরা বলবো আর গ্রেটার দেন এস। আর যদি এখানে আসি, পির স্টার্টিং পয়েন্ট এইটা, যোগ করেন, তাহলে এখান থেকে পি থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আর এর দূরত্ব 1 ঘর, আর এখানে দেখেন 1 ঘর 2 ঘর, তাহলে এখানে এস গ্রেটার দেন আর। তাহলে মনে রাখবেন যে নর্মাল কন্ডিশনে আর গ্রেটার দেন এস, এটা হলো আমার পজিটিভ ডিফ্লেকশন, আর এস গ্রেটার দেন আর নেগেটিভ ডিফ্লেকশন। একটা জিনিস মনে রাখবেন যে আপনার পেশেন্টের হার্টের যে অ্যাক্সিস, অ্যাক্সিস মানে হলো আপনার ইলেকট্রিক্যাল ইম্পালস। ইলেকট্রিক্যাল ইম্পালস যেই লিডের কাছে থাকবে সেই লিডে অলওয়েজ পজিটিভ ডিফ্লেকশন হবে। আর হার্টের ইম্পালস যেই লিড থেকে দূরে যাবে সেখানে হবে নেগেটিভ ইম্পালস। ধরেন একটা সোজা কথায় বলতে গেলে, ধরেন আমার কাছে এখন লিড 1 আছে আর লিড 3 আছে। এখন হার্ট যদি লিড 1-এর দিকে যাওয়া শুরু করে, তাহলে 1-এ আসবে আর গ্রেটার দেন এস, 3-তে হবে এস গ্রেটার দেন আর। মানে সোজা কথায় বলতে গেলে আমার হার্টের মধ্যে তো অ্যাসিড নোড থেকে ফায়ারিং হচ্ছে, তাহলে এই ফায়ারিং হওয়ার কারণে আমার অলওয়েজ হবে পজিটিভ ডিফ্লেকশন। তাহলে হার্টের অ্যাক্সিসের কাছাকাছি যেই লিড গুলো থাকবে সেই লিড গুলোতে হবে আর ওয়েভ বড়, এস ছোট। আর হার্ট যেই লিড গুলো থেকে দূরে চলে যাবে সেই লিড গুলোতে হবে এস বড় আর ছোট। তাহলে আমি এই ছবিটায় আসি। দেখেন, যদি নর্মাল কন্ডিশনে এটা এটা 1, আর এটা হলো আমার এভিএফ, আর এটা ছিল আমার এভিএল, এটা হলো লিড 3। তাই নর্মাল কন্ডিশনে যদি আমার হার্টটা -30 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকে, তাহলে ও নর্মাল। তাহলে আমার লিড 1, লিড এভিএফ, লিড এভিএল সব জায়গাতে আমার থাকবে হলো গিয়ে পজিটিভ ডিফ্লেকশন। এখন যদি এরকম হয় যে হার্ট এখন চলে গেছে লেফট অ্যাক্সিসে, তার মানে হার্ট এদিকে ঘোরা শুরু করছে, তার মানে হার্ট কার কাছে গেল, হার্ট কাছাকাছি যাচ্ছে হলো 1 আর এভিএল এর কাছাকাছি যাচ্ছে, এবং হার্ট ডিস্টেন্স বাড়াচ্ছে কার কাছ থেকে, 3 আর এবিএফ থেকে। তাহলে হার্টের যদি আপনার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, লেফট অ্যাক্সিস, সেই ক্ষেত্রে 1 আর এভিএল এখানে হবে আর গ্রেটার দেন এস, আর 3 আর এবিএফ এখানে হবে এস গ্রেটার দেন আর। তাহলে আমরা যদি একটা ইসিজি দেখি, ইসিজির মধ্যে আমরা দেখি যে আমার লিড 1-এ আর বড়, লিড এভিএল এ আর বড়, কিন্তু আমার লিড 3 আর লিড এভিএফ এ আমার হার্ট আর ছোট হয়ে গেছে। তাহলে সেটাকে আমরা বলবো হলো গিয়ে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, আর যদি এরকম হয় যে হার্ট এবার যাচ্ছে হলো রাইটের দিকে, দ্যাট ইজ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, দ্যাট মিনস হার্ট এবার যাচ্ছে আপনার এভিএফ আর 3-এর দিকে, তার মানে ডিস্টেন্স তৈরি করতেছে হলো 1 আর এভিএল থেকে। তাহলে এই ক্ষেত্রে আমার 1 আর এভিএল এ হবে এস গ্রেটার দেন আর, আর ইনফিরিয়র ওয়াল দ্যাট ইজ এভিএফ এবং 3-তে হবে আর গ্রেটার দেন এস।
তার মানে সোজা কথায় একটু ইউনিভার্সালি বলতে গেলে, যদি পেশেন্টের যদি লেফট অ্যাক্সিস হয়, লেফট অ্যাক্সিস মানে হার্ট যাচ্ছে কার কাছে, ওয়ান আর এভিএল এর কাছে, তাহলে এখানে আমার হবে আর গ্রেটার দেন এস। আর যেহেতু হার্ট চলে গেছে ওয়ান এভিএল এর কাছে, সরি, সেই ক্ষেত্রে হার্ট অ্যাওয়ে ফ্রম থ্রি অ্যান্ড এভিএফ, সেই ক্ষেত্রে থ্রি এবং এভিএফ এ হবে এস গ্রেটার দেন আর। তার মানে আমার এই জায়গাগুলোতে ইসিজিটা আসবে এরকম। তাহলে এই ফাইন্ডিং পাওয়া যাবে হলো গিয়ে ওয়ান এভিএল এ, আর এই ইসিজি পাওয়া যাবে হলো লিড থ্রি এভিএফ এ। এটা হলো আমার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর যদি আমার হার্ট হয় এবার রাইট অ্যাক্সিসে, তার মানে হার্ট এবার যাচ্ছে ডান দিকে, তাহলে ডান দিকে কারা কারা আছে, এভিএফ আছে আর থ্রি আছে। তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে আমার থ্রি আর এভিএফ এখানে হবে আর গ্রেটার দেন এস। তাহলে এখানে এবার ইসিজিটা আসবে এরকম। আর যেহেতু হার্ট অ্যাওয়ে ফ্রম ওয়ান এভিএল, সেক্ষেত্রে এখানে হবে এস গ্রেটার দেন আর, এখানে ইসিজি হবে এরকম। তাহলে এটা হলো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন আপনার জিজ্ঞেস করতে পারেন, যদি এমন হয় যে আমার এখানে যে চারটা ওয়াল বললাম, যে ওয়ান এভিএল থ্রি এভিএফ, চারটাতে যদি এস গ্রেটার দেন আর হয়, তার মানে যদি আমার চারটা ওয়ালেই আমার যদি এস গ্রেটার দেন আর হয়, তার মানে চারটা ওয়ালে আছে নেগেটিভ ডিফ্লেকশন। নেগেটিভ ডিফ্লেকশন মানে এবার হার্ট কারো কাছাকাছি নাই, হার্ট চলে গেছে এক্সট্রিম ডেভিয়েশন। তাহলে ওটাকে আমরা বলবো হলো গিয়ে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশনে অল লিড হলো হবে এস গ্রেটার দেন আর। তাহলে এটা হলো এক্সট্রিম ডেভিয়েশন। তাহলে আমার অ্যাক্সিস ডেভিয়েশন তিন ধরনের, একটা হলো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর এক্সট্রিম ডেভিয়েশন। তাহলে আমার রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে কি, যখন হার্ট যাবে টুয়ার্ড দ্য এভিএফ এন্ড টুয়ার্ড থ্রি, অ্যাওয়ে ফ্রম ওয়ান এন্ড এভিএল, এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর লেফট অ্যাক্সিস মানে যখন হার্ট যাবে ওয়ান আর এভিএল এর দিকে, অ্যাওয়ে ফ্রম থ্রি এভিএফ, সেটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর যদি হার্ট চলে যায় এদিকে, তার মানে অ্যাওয়ে ফ্রম অল ফোর, এটাকে বলা হয় আমার এক্সট্রিম ডেভিয়েশন। দেখেন এগুলো বুঝতেছেন কিনা আপনারা? জি ভাই। শিওর? তাই? জি ভাই, জি। আচ্ছা, তাহলে আমার হলো আজকের এক্সিস ডেভিয়েশন আমার শেষ হলো। হ্যাঁ, তাহলে আমার এখন নেক্সট পড়া হবে হলো যে হাউ টু ইন্টারপ্রিট দ্য ইসিজি। আসেন তাহলে আমরা ইসিজির লিড গুলা পড়ে ফেললাম, এখন আমরা ইসিজি ওয়েভ গুলো পড়ি। দেখেন তাহলে আসেন। তাহলে প্রথম ওয়েভ হলো পি, কিউ, আর, এস, এই টি। এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস, এটা হলো টি। তাহলে এগুলো হলো হার্টের ওয়েভ, এটা হলো হার্টের ওয়েভ। তাহলে প্রথমটা হলো পি, কিউআরএস কমপ্লেক্স, আরেকটা হলো গিয়ে এসটি সেগমেন্ট, টি ওয়েভ। এছাড়াও আরো দুইটা আছে, পি আর ইন্টারভাল এন্ড কিউটি সেগমেন্ট। তাহলে আমার হার্টের মেইন জিনিসগুলো হলো কি দেখেন, একটা হলো পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট, টি ওয়েভ, এন্ড দুইটা ইন্টারভাল, পি আর ইন্টারভাল এন্ড কিউটি সেগমেন্ট। এখন আমাদের আজকে প্রথম পড়া হলো গিয়ে এক নাম্বার পি ওয়েভ। তাহলে মনে রাখবেন যে পি ওয়েভ ইজ দ্য ফার্স্ট ওয়েভ প্রডিউস ইন দ্য ইসিজি। এবং মনে রাখবেন যে পি যেখান থেকে শুরু হয় সেটাকে আমরা বলি হলো ইনিশিয়েটিং পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে ডিপেন্ড করবে। তাহলে মনে রাখেন পি ওয়েভ যেখানে শুরু হয় সেটাকে আমরা বলি হলো ইনিশিয়েটিং পয়েন্ট। এবং পি ওয়েভ ইজ প্রডিউসড বাই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন আর হলো গিয়ে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তার মানে আপনার পেশেন্টের অ্যাট্রিয়ালটাকে কন্ট্রাকশন করার সময় যে ডিপোলারাইজেশন প্রোডাকশন হয়, সেই ফেজটাকে প্রোডাকশন করা হয় পি ওয়েভ।
তাহলে পি ওয়েভের কারণ কি? অ্যাট্রিয়া। অ্যাট্রিয়ার মধ্যে কি? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন অথবা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এখন পি ওয়েভ তো প্রোডাকশন হইলো, তাহলে পি ওয়েভের ডিস্টেন্স কত? তাহলে মনে রাখবেন, পি ওয়েভের ডিস্টেন্স হলো 0.12 সেকেন্ড। আমরা প্রথমে পড়ে আসলাম যে একটা স্মল স্কোয়ার ইকুয়াল টু ছিল 0.04 সেকেন্ড। তাহলে 0.12 সেকেন্ড মানে হলো 3 স্মল স্কোয়ার। তাহলে পি ওয়েভের লেন্থ, amplitude and duration, but that means in both vertical and horizontal axis, p wave এর ডিসটেন্স হলো গিয়ে এই বড় বড় তিনটা ছোট ঘর, এই বড় বড় তিনটা ছোট ঘর, তাহলে পি ওয়েভটা প্রোডাকশন হবে এইভাবে। তাহলে পি ওয়েভের ডিসটেন্স হলো 3 স্মল স্কোয়ার অথবা 12 সেকেন্ড। এখন যদি এরকম হয়, আমি একটা ইসিজি আঁকলাম, ইসিজি তে এটা হলো ছোট ভাইয়া, ঘরগুলা। হ্যাঁ জি জি, বলেন না। ভাই আমরা মানে আপনার তো হয়তো ইন্টারন্যাশনাল বই ফলো করতেছেন, তো ভাইয়া এই 12 সেকেন্ড থ্রি স্মল গড় ঠিক আছে। হুম। ওকে। আমরা তো সাধারণত যখন যখন পড়ি তখন বা যখন দেখছি তখন তো মানে শুনছি বা দেখছি বা পড়ছিও হ্যাঁ আড়াই হ্যাঁ, ঘর বলতো। তাহলে আড়াই ঘর আড়াই বলতো। ঘরের থেকে হ্যাঁ, মনে হয় শুনুন শুনুন, তিন ঘর আমি বলি। সঠিক। আড়াই ঘর যেটা আর 2.5 যেটা, হ্যাঁ, আড়াই ঘর বলতো আগে, কিন্তু অ্যাকর্ডিং টু ডেভিডসন 24th এডিশন, ডেভিডসনে সুন্দর করে লিখে দিছে এটা 0.12 সেকেন্ড অর 3 স্মল স্কোয়ার। বুঝছেন? এই 2.5 ঘরটা এখন আর নাই, এখন 3। আপনাকে ইয়ে দেখাবো, মানে ডেভিডসন না দেখাবো। না 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 না, আমি বিবেচনা করি না। আচ্ছা, মানে ডেভিডসন এখন বলতেছে হলো গিয়ে আপনাকে, এটা স্ট্যান্ডার্ড বলতেছে আপনাকে 12 সেকেন্ড, এবং 12 সেকেন্ড ইউজুয়ালিটি হলো গিয়ে 3 স্মল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা এখন 3 স্মল স্কোয়ার ধরে, আগে যেহেতু আমরা পার্ট 1 পরীক্ষাতে আমরা এটাই দিব, সুতরাং এটাই পড়ি আমরা। হ্যাঁ, তাহলে আমরা আসি হলো গিয়ে, আমরা একটা ঘর আঁকি। হ্যাঁ আসলে, তা দেখেন, এই বড় বড় আছে 1 2 3 4 5, আর এই বড় বড় আছে 1 2 3 4 5। তাহলে যদি আপনার এরকম হয় যে পি ওয়েভ, পি ওয়েভের লেন্থ এখান থেকে শুরু হয়েছে, লেন্থ এবার 3 ঘর ছাড়ায় 5 ঘরে চলে গেছে, কিন্তু ওয়াইড আগের মতোই আছে। তার মানে পি ওয়েভের একটা আছে ভার্টিক্যাল লেন্থ, একটা আছে হরিজন্টাল লেন্থ। যদি পি ওয়েভের শুধুমাত্র ভার্টিক্যাল লেন্থ বড় হয় কিন্তু হরিজন্টাল লেন্থ ঠিক আছে, সেটাকে আমরা বলি হলো গিয়ে টল পি ওয়েভ। তাহলে আরেকবার বলি, টল পি ওয়েভ মানে হলো পেশেন্টের এবার ভার্টিক্যাল যে লেন্থ, দ্যাট মিনস দ্য অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউডটা হলো বেড়ে গেছে, কিন্তু পেশেন্টের যে ডিউরেশন এবং টাইম ছিল, যেটা হলো স্মল 3 স্কোয়ার ছিল, এই যেরকম, সেটা আগের মতোই আছে। তাহলে আমরা আরেকবার আঁকি এটাকে। তাহলে এখান থেকে শুরু হলো এক, 1 2 3 4 5 চলে গেল, আর এখান থেকে এই। তাহলে আমার যদি পি ওয়েভের অ্যাম্পলিচিউড বেড়ে যায়, সেটাকে আমি, কিন্তু পেশেন্টের ডিউরেশন এবং টাইম ঠিক আছে, সেটাকে আমরা বলবো হলো গিয়ে পি টল ওয়েভ। এবং পি যখন টল হয়, সেটাকে আমরা বলি হলো গিয়ে পি পালমোনালি। এবং পি পালমোনালি ইজ ডিউ টু রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। তাহলে প্রথম কথাটা হলো গিয়ে টল পি ওয়েভ ইজ নোন এস পি পালমোনালি এন্ড ইট ইজ ডিউ টু রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। ওকে। এখন যদি এরকম হয় যে, আমরা আরেকবার আঁকি, যদি এরকম হয় যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, আর এখানে 1 2 3, যদি এবার এরকম হয় পি শুরু হয়েছে কিন্তু এবার এরকম ওয়াইড, তার মানে এবার পির অ্যাম্পলিটিউড ঠিক আছে কিন্তু ডিউরেশন বড় হয়ে গেছে, সেটাকে আমরা বলবো হলো গিয়ে ওয়াইড পি ওয়েভ। তাহলে ওয়াইড পি ওয়েভের সমস্যা হলো, সে কোনো অ্যাম্পলিটিউড বাড়ায় নাই, কিন্তু সে হলো গিয়ে তার টাইম এন্ড ডিউরেশন বাড়ায় ফেলছে, মানে সেটাকে আমরা বলবো ওয়াইড পি ওয়েভ। এবং ওয়াইড পি ওয়েভ পাওয়া যায় লেফট লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট অর পি মাইট্রালি। তার মানে
আমরা বলতে পারি রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হইলে সেখানে পাওয়া যাবে হলো গিয়ে হাই অ্যামপ্লিটিউড পি ওয়েভ, দ্যাট ইজ টল পি ওয়েভ, তাহলে সেটাকে আমরা বলবো পি পালমোনালি। আর যদি এরকম হয় যে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, তাহলে এখানে হবে হলো গিয়ে পি ওয়েভের অ্যামপ্লিটিউড নর্মাল, পি ওয়েভ ওয়াইড হয়ে যাবে, এবং সেটাকে আমরা বলবো হলো গিয়ে পি মাইট্রালি, অথবা ডিউ টু লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। এখন পির আরেকটা অ্যাবনর্মালিটি আছে, সেটা হলো গিয়ে স টুথ পি। পিটা এরকম, এটাকে বলা হয় স টুথ পি। তাহলে যদি এরকম হয় যে পি ওয়েভ এবার কমপ্লিটলি নর্মাল, অ্যামপ্লিটিউডও নর্মাল, তার ওয়াইডও নর্মাল, তাহলে পেশেন্টের পি ওয়েভ নর্মাল আছে, কিন্তু নর্মাল পি ওয়েভের মধ্যে যদি একটা অ্যামপ্লিটিউডের মধ্যে যদি একটা টুথ, একটা ডিপ্রেশন চলে আসে, সেটাকে আমরা বলি হলো গিয়ে নস্ট পি, অথবা হলো টুথ পি, এবং এটা পাওয়া যায় হলো গিয়ে অ্যাট্রিয়াল ফ্লাটার। তাহলে পি ওয়েভটা এবার থাকবে এরকম। তাহলে কিন্তু কিন্তু অ্যামপ্লিটিউডও বাড়ে নাই, ডিউরেশনও বাড়ে নাই, নর্মাল ফিজিওলজিক্যাল মধ্যেই পি ওয়েভের একটা নস্ট আসছে, সেটাকে আমরা বলি হলো টুথ পি অর নস্ট পি, অথবা হলো গিয়ে ডিউ টু অ্যাট্রিয়াল ফ্লাটার। এখন মনে রাখবেন যে এখানে একটা কোশ্চেন আছে, যে ডেভিডসন দেওয়া আছে যে পি যে নস্ট হইলো, এই নস্ট পি কি আর কোথাও পাওয়া যায়? হ্যাঁ, মনে রাখবেন যে যদি এরকম হয় যে আপনার পি ওয়েভ ওয়াইড হয়েছে এবং ওয়াইড এর সাথে সাথে একটা নস্ট আসছে, এটা পসিবল। তাহলে নস্ট পির কারণ দুইটা, আইদার নর্মাল পির মধ্যে নস্ট, অথবা হলো হোয়াইট পির মধ্যে নস্ট। তাহলে হোয়াইট পির মধ্যে যদি নস্ট চলে আসে, সেটাকে আমরা বলবো পি মাইট্রালি অর ডিউ টু লেফট অ্যাট্রাল এনলার্জমেন্ট অর হোয়াইট পি। আর যদি নর্মাল পি ওয়েভের মধ্যে একটা নস্ট পি চলে আসে, সেটাকে বলা হয় সটুথ অ্যাপিয়ারেন্স ডিউ টু অ্যাট্রিয়াল ফ্লাটার। আর যদি এরকম হয় যে পি ওয়েভ কমপ্লিটলি ফ্ল্যাট লাইন, কোনো প্রকার পি ওয়েভই আসে নাই, সেটাকে আমরা বলবো পি ওয়েভ অ্যাবসেন্ট, এন্ড ইট ইজ ইউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে পি ওয়েভের কয়টা পার্ট? একটা হলো পি টল ওয়েভ, পি ওয়াইড ওয়েভ, একটা হলো পি সটুথ অ্যাপিয়ারেন্স, আর একটা হলো পি অ্যাবসেন্ট। তাহলে পি যদি টল ওয়েভ হয়, তার মানে হলো পির এবার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড বাড়ছে, কিন্তু হরাইজন্টালি তার টাইম এন্ড ডিউরেশন বাড়ে নাই, সেটা হলো টল পি ওয়েভ। আর যদি এরকম হয় যে পি এবার অ্যামপ্লিটিউড ঠিক আছে কিন্তু ওয়াইড হয়ে গেছে, সাথে একটা নচ আসতেও পারে নাও আসতে পারে, সেটাকে আমরা বলবো হলো ওয়াইড পি ওয়েভ, এন্ড ইট ইজ ডিউ টু রাইট লেফট এন্ড একটা এনলার্জমেন্ট, এটা আরেক নাম বলা হয় পি মাইট্রালি। আর যদি এরকম হয় যে পি আছে উইদিন ফিজিওলজিক্যাল লিমিট, কিন্তু সেখানে একটা নচ চলে আসছে, সেটাকে আমরা বলবো সটুথ অ্যাপিয়ারেন্স, এবং ইট ইজ ডিউ টু অ্যাট্রিয়াল ফ্লাটার। আর যদি এরকম হয় যে পি ওয়েভ কমপ্লিটলি অ্যাবসেন্ট, তাহলে সেটাকে আমরা বলবো ডিউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা সবাই? দেখেন, বুঝা ক্লিয়ার তো? রাফি ভাই আছে নাকি? বুঝতে পারছি। হবে। রাফি ভাই নাই আজকে? না না, রাফি আচ্ছা, নাই কেন ভাইয়া? আরে এমনি জিজ্ঞেস করলাম। ওকে, তাহলে একটু একটু বুঝছো তো তাহলে মোটামুটি? হ্যাঁ ভাই, এদুর বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার আজকে নেক্সট সেগমেন্ট হলো গিয়ে পি আর ইন্টারভাল। পি আর ভাইয়া, ইন্টারভাল হলো, হ্যাঁ জি বলেন প্লিজ। শাকিল স্যার আছে। সাকিব স্যার আসছে? হ্যাঁ। সাকিব স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো পরে সাকিব স্যারকে জিজ্ঞেস করবো একটু পরে, হ্যাঁ। মজা নেন না ভাই। হ্যাঁ, মজা নিয়ে না, ভালো করে পড়া শুন, পড়া জিজ্ঞেস করবো একটু পরে। শুন, তাহলে দেখ, তাহলে এখন আমরা পড়বো হলো পি আর ইন্টারভাল। এটা কি মনে রাখেন, আমরা ছবিটা আঁকি, পি কিউ আর এস এই টি, এটা হলো পি কিউ আর এস টি। মনে রাখবেন যে আমার পি ওয়েভ, এটা কিন্তু ইন্ডিকেট করে হলো অ্যাট্রিয়া অথবা অ্যাট্রিয়াম, আর কিউআরএস কমপ্লেক্স এটা ইন্ডিকেট করে হলো গিয়ে ভেন্ট্রিকল। তার মানে আমরা বলতে পারি পি ওয়েভ থেকে কিউআরএস কমপ্লেক্স অথবা পি ওয়েভ থেকে আর এর দূরত্বটা হলো অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলের দূরত্ব। এখন অ্যাট্রিয়া থেকে আসলে ভেন্ট্রিকলটা কিভাবে আসলে কি হইতেছে আসলে, তাই না? তাহলে আমরা আরো বলতে পারি যে অ্যাট্রিয়াতে থাকে হলো এসএ নোড, আর ভেন্ট্রিকল এখানে থাকে এখানে থাকে এভি নোড। তাহলে আমরা বলতে পারি যে এসএ নোড থেকে এভি নোডের যাওয়ার যে ইম্পালস যাওয়ার
যে ডিস্টেন্সটা, সেটাই হলো আমার পি আর ইন্টারভাল। তাহলে আরেকবার বলি, পি আর ইন্টারভালের মধ্যে দুটা পয়েন্ট, পি ওয়েভ আর কিউ আর এস কমপ্লেক্স। পি ওয়েভ প্রোডাকশন বাই অ্যাট্রিয়াম, আর কিউ আর এস কমপ্লেক্স বাই ভেন্ট্রিকল, তাই না? এখন যদি এরকম হয় যে আপনার পি থেকে আর এর দূরত্ব মানে কি, তার মানে হলো আপনার হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালস এসএ নোড থেকে এভি নোডে যাওয়ার জন্য যেই সময়টা নিচ্ছে, সেটাই হলো আমার পি আর ইন্টারভালের ডিস্টেন্স। তাহলে নর্মাল কন্ডিশনে পি আর ইন্টারভাল হবে 3 to 5 স্মল স্কোয়ার, দ্যাট মিনস 0.12 to 0.2 সেকেন্ড। তাহলে সোজা কথায় বলতে গেলে আমার পি আর ইন্টারভাল ইকুয়াল টু 3 to 5 স্মল স্কোয়ার, দ্যাট ইজ 0.12 to 0.20 সেকেন্ড। তাহলে যদি এরকম হয় যে একটা পেশেন্টের পি আর ইন্টারভাল এই মুহূর্তে 7 স্মল স্কোয়ার, দ্যাট মিনস ওটা 7 মানে পয়েন্ট কত হইলো, চিন্তা করো কত হইলো, 7 কত মানে কত বলতে পারবা কেউ? যদি 7 স্মল স্কোয়ার হয় তাহলে একটা স্মল স্কোয়ার ইকুয়াল টু 0.04। 7 স্কোয়ার মানে হলো গিয়ে 7 × 0.04, 0.28, তাহলে বেড়ে গেছে না? তাহলে এখানে ছিল 0.20, এখানে হয়ে গেছে 0.28। তাহলে আমার পি আর ইন্টারভাল বেড়ে গেছে। তাহলে পি আর ইন্টারভাল বেড়ে যাওয়া মানে আমার এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে যাওয়ার জন্য সময় লাগছে। তাহলে এই সময়টা কেন কেন লাগলো? ডিউ টু এ ব্লক। তাহলে সোজা কথায় বলতে গেলে আমার পেশেন্টের যদি পি আর ইন্টারভাল যদি ইনক্রিজ করে, ইট কুড বি 0.24, ইট কুড বি পয়েন্ট ইট কুড বি 0.28 অথবা 3.2, তাহলে নর্মাল যে 0.20 ছিল, 0.20 ছিল, এর থেকে যদি একও বেশি হয়, সেটাকে আমরা বলবো পি আর ইন্টারভাল প্রলঙ্গেশন। এবং পি আর ইন্টারভাল যখন প্রলঙ্গেশন শুরু হয়, সেটাকে আমরা বলি হলো গিয়ে হার্ট ব্লক। তাহলে আমরা একটু পরে ফেললাম, তাহলে হার্ট ব্লক, পি আর হার্ট ব্লক। আর যদি এখন হয় যে এরকম পি আর ইন্টারভালের সবচেয়ে কম সময় ছিল 0.12 সেকেন্ড, কিন্তু তুমি দেখলা না এই পেশেন্টের পি আর ইন্টারভাল হয়ে গেছে 0.08 আর 0.04 সেকেন্ড, তার মানে পি আর ইন্টারভাল কমে গেছে। তাহলে আপনার পেশেন্টের যদি পি আর ইন্টারভাল কমে যায়, তাহলে আপনার কিন্তু ইসিজি নর্মাল আসবে না। তাই দেখেন, আমি এখানে আরেকবার ছবি আঁকি, দেখেন প্রথমে পি। WPW সিন্ড্রোম। এক্সিলেন্ট অ্যান্সার, এক্সিলেন্ট অ্যান্সার। আমি তুমি তো ছবি এঁকে দিই। এটা হলো একটা নর্মাল পি কিউ আর এস টি। মনে রাখবেন যে যদি আপনার পি আর ইন্টারভাল যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার এই যে কিউ ওয়েভটা অ্যাবসেন্ট হয়ে যাবে, এবং তখন আপনার ইসিজিটা আসবে এরকম। কোনো তফাৎ দেখা যায়? দেখেন এখানে একটা শার্প নট ছিল, আর এখানে একটা ব্লান্ট একটা এরিয়া। তাহলে দিস কিউ ওয়েভ ইজ রিপ্লেসড বাই দিস ওয়েভ, এন্ড ইট ইজ কল্ড ডেল্টা ওয়েভ। তাহলে আরেকবার বলি আমি, পেশেন্টের পি আর ইন্টারভাল যদি 0.12 সেকেন্ড থেকে কমে যায়, যদি 0.08 সেকেন্ড আর 0.04 সেকেন্ড হয়, তার মানে হলো গিয়ে আপনার পি আর ইন্টারভালের যে ডিস্টেন্স, সে ডিস্টেন্স কমে গেছে ডিউ টু এনি কাইন্ড অফ অ্যাবনর্মাল ফায়ারিং আর এনি কাইন্ড ইসকেমিক হার্ট ডিজিজ। এবং যখনই এই ডিস্টেন্স কমে যাবে, তখন কিউ ওয়েভ আর প্রোডাকশন হওয়ার সময় পাবে না, কারণ এত দ্রুত সময়। তখন ইট ইজ রিপ্লেস বাই অ্যানাদার ওয়েভ, এন্ড এই ওয়েভটা হলো এরকম ভাবে আসবে। দেখেন পি ওয়েভ শেষ না হইতে হইতে উঠে গেছে একটা ব্লান্ট একটা এরিয়া, এবং এটাকে বলা হয় ডেল্টা ওয়েভ। এবং ডেল্টা ওয়েভ ইজ দ্য ইন্ডিকেটর অফ উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। এটা আমরা সামনে আরো পড়বো, এখানে জাস্ট পড়ে রাখলাম। তাহলে পি আর ইন্টারভালের ইম্পর্টেন্স হলো গিয়ে হোয়াইদার ইট ইজ হার্ট ব্লক প্রেজেন্স অর নট, অর হোয়াইদার দেয়ার ইজ ডেল্টা ওয়েভ প্রেজেন্স অর নট। ওকে, ক্লিয়ার টুক? জি ভাই। তাহলে এখন আমরা আসি হলো গিয়ে কিউ আর এস কমপ্লেক্স। কিউ আর এস কমপ্লেক্স। তাহলে কিউআরএস কমপ্লেক্স ইজ প্রডিউসড বাই ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের কোন সময়? ডিউরিং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, আর সোজা কথায় বলতে গেলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে কিউআরএস কমপ্লেক্স ইজ প্রডিউসড বাই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন অনলি 0.10 সেকেন্ড।
তার মানে এই যে কিউ আর এস এর শেষ মাথা, এই দুইটার ডিস্টেন্স হলো মাত্র 0.10 সেকেন্ড। তার মানে দুইটা স্মল স্কোয়ারের চেয়ে একটু বেশি হইতে পারে। হ্যাঁ, তাহলে এখন একটু মনে রাখেন, আজকে নতুন পড়া দেখেন, তাহলে আমরা আজকে কয়েক ধরনের কিউআরএস কমপ্লেক্স আঁকবো। দেখেন তো, দেখেন আপনাদের, দেখেন প্রথমে কিউ, এটা হলো নর্মাল, এটা আর এটা এস, এটা হলো কিউ। যদি এরকম হয় দেখেন তো, তার মানে দুইবার আর উঠছে, এটাকে বলা হয় আর এস আর প্যাটার্ন। তাহলে এখানে ছিল কিউ আর এস কমপ্লেক্স নর্মাল। যদি ডাবল আর উঠে, এটাকে বলা হয় কিউ আর এস আর প্যাটার্ন। যদি এরকম হয়, তাহলে এখানে কিউ আর আর প্যাটার্ন, এখানে এস। তাহলে একটা কিউ আর এস কমপ্লেক্স, কিউ আর এস আর প্যাটার্ন, কিউ আর আর প্যাটার্ন। আর একটা দেখেন কি আছে, দেখেন কিউ ডাইরেক্ট আর, এটাকে বলা হয় কিউ আর প্যাটার্ন, এখানে কোনো এস নাই। আর আরেকটা আছে হলো গিয়ে কিউ এস প্যাটার্ন। তাহলে কিউ আর এস কমপ্লেক্স 5 ধরনের। তাহলে এর মধ্যে একটা ছিল হলো গিয়ে নর্মাল, দুই নাম্বারটা হলো যদি ডাবল আর উঠে, একটা আর হইছে, এরপরে আবার এস, আবার আর উঠছে, তাহলে এটাকে বলা হয় কিউ আর এস আর প্যাটার্ন। যদি এরকম হয় যে কিউ উঠছে, এরপর আর উঠছে, আর এর মধ্যে একটা নচ হইছে, এটাকে বলা হয় কিউ আর আর এস প্যাটার্ন। যদি এরকম হয় যে কিউ আসছে, আরও আসছে, কিন্তু এস নাই, সেটাকে বলা হয় কিউ আর প্যাটার্ন। যদি এরকম হয় কিউর পরে ডাইরেক্ট এস চলে আসছে, আর হয়ই নাই, সেটা হলো কিউ এস প্যাটার্ন। তাহলে কিউ আর এস কমপ্লেক্সটা 5 ধরনের। তাহলে আমরা পড়ে ফেললাম। এখন আমরা একটু জানবো যে হলো হোয়াইট কিউআরএস কমপ্লেক্স আর ন্যারো কিউআরএস কমপ্লেক্স কি জিনিস। তা দেখেন, আমরা জানলাম যে হলো গিয়ে কিউআরএস কমপ্লেক্সটা হলো এরকম, পি কিউ, এই আর এস, এই কিউ আর এস। কিন্তু যদি কিউআরএস এরকম হয়, এই যে কিউ আর এস, এটাকে বলা হয় হলো গিয়ে ব্রড কমপ্লেক্স কিউআরএস। যখন কিউআরএস কমপ্লেক্স ইজ মোর দেন 0.10 সেকেন্ড, এটা হলো ব্রড কমপ্লেক্স কিউআরএস। আর যদি কিউআরএস এরকম হয়, তার মানে বোঝার উপায় নাই যে কোথায় কি গেছে, কিউ আর আর প্রায় মিলে গেছে, এটাকে ওয়ার্ডটা কি ব্রড কমপ্লেক্স না হোয়াইট কমপ্লেক্স না 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 ব্রড দুটো? কমপ্লেক্স বলবো আমরা। আমরা ব্রড কমপ্লেক্স কিরকম বলবো, কারণ হলো গিয়ে আমরা যখন ভিটি ভিএফ বলবো, এখানে বলছে যে ব্রড কমপ্লেক্স, বুঝছেন? ওকে। হ্যাঁ, ওকে। তাহলে একটা হলো গিয়ে ব্রড কমপ্লেক্স কিউআরএস, একটা হলো ন্যারো কমপ্লেক্স কিউআরএস। হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে একটু পরে পরে কথা পড়বো আমরা। ব্রড কমপ্লেক্স কিউআরএস, এটার কজ হলো গিয়ে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আপনি যখন মনে করবেন যে ন্যারো কিউআরএস কমপ্লেক্স, ন্যারো কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেশন হলো গিয়ে এস ভিটি, দ্যাট ইজ সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে কিউআরএস কমপ্লেক্স অনেক ইম্পর্টেন্স। তাহলে কিউআরএস কমপ্লেক্স আছে 5 ধরনের, আবার 5 ধরনের ছাড়াও 2 ধরনের আছে, একটা হলো ব্রড কমপ্লেক্স কিউআরএস আর একটা ন্যারো কমপ্লেক্স কিউআরএস। এর মধ্যে ব্রড কমপ্লেক্স কিউআরএস হবে হলো ডিউ টু ভিটি, আরটা হলো গিয়ে ভিএফ, আর ন্যারো কমপ্লেক্স হলো গিয়ে এসভিটি। আর এছাড়াও কিউআরএস কমপ্লেক্স 5 ধরনের হয়। একটা হলো কিউআরএস কমপ্লেক্স নর্মাল, কিউ আর এস আর প্যাটার্ন, কিউ আর আর এস প্যাটার্ন, কিউ আর প্যাটার্ন আর কিউ এস প্যাটার্ন। তাহলে এগুলো সব হলো আমার কিউআরএস কমপ্লেক্সের মধ্যে। তাহলে আমার আজকে পি ওয়েভ শেষ, পি আর ইন্টারভাল শেষ, কিউআরএস কমপ্লেক্স শেষ। এখন আমরা পড়বো হলো গিয়ে টি, এখন আমরা পড়বো হলো গিয়ে হোয়াট ডু মিন বাই আর বিবি এন্ড এল বিবি। এটা পড়ার কারণ হলো গিয়ে বলে দিচ্ছি। এল বিবি আর আর বিবি, কোনো আইডিয়া আপনাদের এল বিবি আর বি সম্পর্কে? হালকা ব্যায়াম, একটু ডিপ নেই। তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন একদম সোজা কথা হলো, একদম সোজা কথা মনে রাখেন। আর বিবি, আর বিবি আপনি দেখবেন শুধুমাত্র ভি 1 আর ভি 2 তে। যদি আপনার পেশেন্টের ভি 1 এবং ভি 2 লিডে যদি আর এস আর প্যাটার্ন অথবা আর আর প্যাটার্ন আসে, সেটাই হলো গিয়ে আমার আর বিবি অ্যাসোসিয়েটেড উইথ টি ওয়েভ ইনভার্সন। তাহলে ছবিটা কি দেখেন, আর বিবি মানে অলওয়েজ লিমিটেড টু ভি 1 এন্ড ভি 2। কারণ আর বিবি কিন্তু সব সময় প্যাথোলজিক্যাল না, এটা নর্মাল হতে পারে, প্যাথোলজিও পসিবল কিন্তু নর্মাল ভেরিয়েন্টও পসিবল।
তাহলে আরবিবি অনলি লিমিটেড টু V1 V2। তাহলে চেঞ্জ গুলো কি আসবে দেখেন, চেঞ্জটা আসবে এরকম। তাহলে এটা হলো কিউ আর এস আর, সাথে টি ওয়েভ ইনভার্সন, অথবা এরকম। এটা সরি, এটা হলো পি কিউ আর আর এস টি। তাহলে দেখেন আরবিবির ইন্ডিকেশন হলো গিয়ে আমার V1 V2 তে ইট কুড বি RSR প্যাটার্ন উইথ টি ইনভার্সন, ইট কুড বি আর প্যাটার্ন উইথ টি ইনভার্সন। তাহলে আমার কোনো পেশেন্টের ইসিজিতে, হ্যাঁ জি জি বলেন না প্লিজ। আরবিবির জন্য কি 3% ম্যান্ডেটরি? আরবিবির জন্য টি ইনভার্সন ম্যান্ডেটরি না। মনে রাখবেন যে যদি আপনার পেশেন্টের নর্মাল ভেরিয়েন্ট আরবিবি হয় তাহলে টি ইনভার্সন আসবে না। হ্যাঁ, কিন্তু আপনার যদি প্যাথোলজি হয় ডিউ টু আরবিবি, তাহলে এই জন্য টি ইনভার্সন অবশ্যই ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? এই জন্য আমি আগে প্যাথোলজি পড়াই ফেলছি, কারণ নর্মাল তো আমি পরে পড়তে পারবো। তাহলে আমার মনে রাখবেন যে আরবিবি অলওয়েজ লিমিটেড টু V1 V2, এবং ম্যান্ডেটরি থাকতে হবে RSR প্যাটার্ন অথবা আর প্যাটার্ন। টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে না থাকতে পারে, কিন্তু নর্মাল ভ্যারিয়েন্টে টি ওয়েভ ইনভার্ট থাকবে না। কিন্তু প্যাথোলজিক্যাল ভ্যারিয়েন্টে, যেটা আর ওয়েভ টু প্যাথোলজি লাং, সরি প্যাথোলজি অফ হার্ট, সেখানে টি ওয়েভ ইনভার্ট থাকতেই হবে। তাহলে ছবিটা আমি আরেকবার রাখি দেখেন। এটা একটা, অথবা এরকম, অথবা এরকম। এটা নর্মাল ভেরিয়েন্ট, অথবা এরকম। তাহলে বোঝা যায় এবার? জি ভাই। ওকে, তাহলে আমার আরবিবি লিমিটেড টু V1 and V2, আর পেশেন্টের থাকবে RSR প্যাটার্ন অথবা আর প্যাটার্ন থাকতেই হবে, সাথে টি ওয়েভ ইনভার্সন থাকতেও পারে নাও থাকতে পারে। নর্মাল ভেরিয়েন্টে থাকবে না টি ইনভার্সন, প্যাথোলজিতে থাকবে। এখন আমরা পড়বো হলো LBB। LBB হলো গিয়ে অলওয়েজ প্যাথোলজিক্যাল। তাহলে মনে রাখবেন এলবিবির চেঞ্জ পুরা ওয়ালে আসতে পারে। প্রথম চেঞ্জ আসবে V1 আর V2 তে, পরে চেঞ্জ আসবে V5 অ্যান্ড V6 এ। তাহলে V1 V2 তে কি চেঞ্জ আসবে? V1 V2 তে চেঞ্জ আসবে হলো এখানে এবার RSR প্যাটার্ন তো নাই, উল্টা আসবে আর ওয়েভই থাকবে না, এখানে আসবে হলো গিয়ে QS প্যাটার্ন। তাহলে দেখেন কিরকম কেমন হবে, এরকম অথবা এরকম। তাহলে আমার এলবিবির প্রথম ক্রাইটেরিয়া হলো আমার V1 থেকে V2 এই লিডে কোনো প্রকার আর থাকতে পারবে না। তাহলে এখানে প্যাটার্নটা হবে হলো আমার QS প্যাটার্ন। ডাইরেক্ট QS নেমে একদম ফার্স্ট করে নেমে গেছে, দেখেন কি নেমে গেছে, আর আর নাই। সাথে টি ইনভার্সন থাকতেও পারে না, কিন্তু যেহেতু এলবিবি অলওয়েজ প্যাথোলজিক্যাল, টি ইনভার্সন থাকার পসিবিলিটি বেশি। তাহলে আমরা এটাকে ধরে আগাবো যে আমার পেশেন্ট থাকবে QS প্যাটার্ন সাথে টি ইনভার্সন। আর আমার যে V5 V6 এখানে থাকবে হলো গিয়ে হোয়াইট QR লস্ট প্যাটার্ন। কোন দেখা দেখেন কোনটা, তাহলে দেখেন কোনটা। তাহলে এখানে থাকবে হলো PQRRP। তাহলে এটা হলো গিয়ে এখানে হলো QS আর এখানে হলো QR। তাহলে আমরা ছবিটা আরেকবার রাখি দেখেন। তাহলে LBB, তাহলে V1 V2, এখানে V5 V6। তাহলে V1 এ যেমন দেখেন কেমন থাকবে, V2 তে
V5 এ আর V6 এ। V6 তাহলে এটা হলো একটা এলবি প্যাটার্ন। তাহলে আরবিবির ক্রাইটেরিয়া ছিল অনলি লিমিটেড টু V1 এন্ড V2, আর V1 এন্ড V2 ছিল RSR প্যাটার্ন আর RR প্যাটার্ন, সাথে টি ওয়েভ ইনভার্সন প্রেজেন্স অর নট। কিন্তু এলবিবি যেহেতু অলওয়েজ প্যাথোলজিক্যাল, সেজন্য এখানে টি ওয়েভ ইনভার্সন ম্যান্ডেটরি। আর এখানে ইনভলভমেন্ট চারটা লিড হইতে হবে, V3 V4 হইতে পারে, কিন্তু V1 V2 V5 V6 মাস্ট। এখানে V1 এন্ড V2 এখানে হবে হলো আর অ্যাবসেন্ট নাই, এখানে থাকবে হলো কিউ এস প্যাটার্ন সাথে টি ইনভার্সন। আর V5 V6 এ হবে কিউ আর প্যাটার্ন অথবা কিউ আর আর প্যাটার্ন সাথে টি ওয়েভ ইনভার্সন। তাহলে এটাই হলো গিয়ে আমার এলবিবি, এবং এলবিবি অলওয়েজ প্যাথোলজিক্যাল। বুঝতে পারছেন? দেখেন, তাহলে আরবিবি এলবি পারবেন না এখন? জি ভাই। Sure তো নাকি? যদি না পারেন তাহলে কি করবো বলেন তো আপনাদেরকে? আচ্ছা ঠিক আছে, পরে বলতে হবে, সমস্যা নেই। তাহলে এখন আজকের আমাদের লাস্ট টপিক পড়ে আসেন, সেটা হলো গিয়ে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কারণ হলো এগুলো সবগুলো রিলেটেড টু কিউআরএস কমপ্লেক্স, একে পরে ফেলতেছি। ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দুই ধরনের, লেফট অ্যান্ড রাইট। সবচেয়ে কমনলি আমরা জানি, সবচেয়ে কমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বের করার নিয়ম হলো, সূত্রটা হলো গিয়ে আর ওয়েভের লেন্থ, আর ওয়েভ ইন V5 or V6 প্লাস এস ওয়েভ ইন V1, দুইটা যোগ করলে যদি এটা 7 লার্জ, আর 7 লার্জ স্কোয়ার ওর 35 স্মল স্কোয়ার হয়, এটা হলো গিয়ে লেফট ভেন্ট্রাল হাইপারট্রফি। আর আমরা একটু আঁকি আসেন। ধরেন যে একটা পেশেন্টের V5 এই লিডটাতে আমার পি ওয়েভ এরকম। তাহলে দেখো, ধরেন যে এই যে আমার পির ইনিশিয়েটিং পয়েন্ট, আর এই যে আর এর লাস্ট মাথা, তাহলে আর এর লাস্ট মাথা আর পি ইনিশিয়েটিং পয়েন্ট, এখান থেকে এর দূরত্ব কতটুকু সেটা আমি মাপবো। কিভাবে মাপবো? কয়টা লার্জ স্কোয়ার আছে, ধরেন যে এখানে একটা লার্জ স্কোয়ার, দুইটা, তিনটা, চারটা, এটা হলো V5 এ। আর V1 এ কিরকম হবে দেখেন, V1 এ হবে এরকম। তাহলে এটা হলো ইনিশিয়েটিং পয়েন্ট, এটা এস এর মাথা। তাহলে আমি ভি থেকে এস এর দূরত্ব মাপবো, তাহলে এখানে যদি হয় 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এভাবে মাপবো। তাহলে আমার সূত্রটা হলো, ইন কেস অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যদি V5 অথবা V6 এর আর ওয়েভের লেন্থ সাথে এস ওয়েভের লেন্থ ইন V1, দুইটার যোগফল যদি 7 লার্জ স্কোয়ার আর 35 স্মল স্কোয়ার হয়, এটাকে আমরা বলবো হলো গিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা হলো গিয়ে এলভিএইচ। আর আরভিএইচ, আরভিএইচ পড়ার আগে আমি একটু বলে রাখি, আমরা যে 6টা লিড পড়লাম না V1 থেকে V6, মনে রাখবেন যে আপনি যতটাই V1 থেকে V6 দিকে আগাবেন আর তত বড় হবে। তার মানে আপনার ইন কেস অফ V1 আপনার এস হবে বড়, V2 তে আপনার এস বড় হবে। একটু দাঁড়ান, মুছে দিই। আরো ছোট হবে, দাঁড়ান, ঠিক করে দিই। এরকম হবে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে V1 এ এস বড়, এস বড় আর ছোট, আর V6 এ গিয়ে আর বড় এস ছোট। তার মানে আমরা V1 থেকে V6 এর দিকে যত আগাবো, আর এর হবে প্রোগ্রেশন, এস এর হবে রিগ্রেশন। তাহলে আরেকবার বলি, আমরা V1 থেকে V6 এর দিকে যত আগাবো, আর এর হবে প্রোগ্রেশন, এস এর হবে রিগ্রেশন। তাহলে এই জন্যই যেহেতু V5 এবং V6 এ আমার এস এর প্রোগ্রেশন হচ্ছে, সেজন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিকে মাপার জন্য আমরা অবশ্যই V5 এবং V6 ওয়ালকে নিব। আর যেহেতু V1 এ এস বড়, সেজন্য V5 কিংবা V6 এর আর এর সাথে আমরা V1 এর এস কে যোগ করবো। তাহলে এটা ছিল আমার প্রোগ্রেশন আর রিগ্রেশন। এখন যদি এরকম হয় ইন কেস অফ আরভিএইচ, আরভিএইচ মানে রাইট হাইপারট্রফি, আরভিএইচ এর ক্রাইটেরিয়া হলো উল্টা। এখানে কি হবে, V1 and V2 তে থাকবে প্রথম থেকে আর বড়। তাহলে নর্মাল কন্ডিশনে আপনার V1 and V2 তে ছিল এস বড় আর ছোট, দ্যাট মিনস আর এর পুয়ার প্রোগ্রেশন, এস এর প্রোগ্রেশন ছিল। কিন্তু যদি এরকম হয় ইন কেস অফ আরভিএইচ, আপনার পেশেন্টের প্রথম থেকে V1-এ আর বড় এস ছোট, তাহলে এটা এখানে কোনো প্রোগ্রেশন হয়, রিগ্রেশনও নাই। তার মানে এস তো প্রথমে বড় ছিলই, V5 V6 থেকেও আর 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 নর্মাল থাকবে অথবা বড় থাকবে। তাহলে সেটাই হলো আমার আরভিএইচ। এখানে কোনো যোগ করার কিছু নাই। খালি আরভিএইচ এর ক্রাইটেরিয়া হলো গিয়ে V1 or V2 তে যদি আর ওয়েভ এস ওয়েভের চেয়ে বড় থাকে, যেটা নর্মালি হওয়ার কথা না, সেটাই হলো গিয়ে ইন্ডিকেশন অফ আরভিএইচ। তাহলে দেখেন এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা আজকে? বুঝছি ভাই। ওকে, তাহলে আজকে হ্যাঁ, ক্লাস, তাহলে আজকে ক্লাস শেষ করবো, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দিয়ে যায়। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে সবাই মোটামুটি বুঝছেন তো? কোনো কোশ্চেন টোশ্চেন নেই কারো কারো কোনো? না, এই ফেজে নাই ভাইয়া। আল্লাহ কি বলো, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে খোদা হাফেজ সবাইকে, আবার নেক্সট দেখা হবে ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।